অপরাধে জড়াচ্ছে নতুন নতুন গ্রুপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ, কুয়াশা কমলেও শীত বাড়বে বলছে আবহাওয়া অফিস। ঐক্যের যুদ্ধে এখনো ব্যর্থ বললেন ফখরুল, 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ চায় সিপিবি। নতুন করে করারোপে বাজারে প্রভাব পড়বে, অর্থ উপদেষ্টার বক্তব্য শুধুই সান্ত্বনার বলছেন অর্থনীতিবিদরা। এবং হাসিনাকে ফিরিয়ে দিতে গড়িমসি করছে দিল্লি, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে শব্দ দূষণ আর দর্শনার্থীদের উপদ্রবে কমছে অতিথি পাখি, অভয়ারণ্য রক্ষার তাগিদ। রাজধানী সহ সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধে অতিষ্ঠ জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পুলিশ বলছে গ্রেফতার হলেও জামিনে এসে আবারও অপরাধে জড়াচ্ছেন অনেকে। আর অপরাধ বিশেষজ্ঞ বলছেন নতুন নতুন গ্রুপ আর ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবস্থায় দ্রুত শক্ত হাতে অপরাধ দমনের বিকল্প নেই। দীপু শিকদার রিপোর্টে থাকছে বিস্তারিত। গত শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার মধ্যচর খাসেরহাট সেতু এলাকায় দুই পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে 3 জন নিহত হন, আহত হন 10 জন। প্রশাসন গেলে গাই হারা ঢুকে আবার জারুয়া বা গাছে সবার আবার নেয় কয় প্রশাসনের তো বেশি ক্ষমতা আছে আর মানে, কিন্তু হেলার এত দুর্ঘটনা ঘটাতো না যদি আমরা দ্বারা কিছু উপকারী পাইতাম, সহযোগিতা পাইতাম। সাভার আশুলিয়ায় বেড়েছে ছিনতাই, ডাকাতি, অতিষ্ঠ জনজীবন। অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই জঙ্গলের ভিতরে হেরা এখানে আস্থানা করিয়া এই বেরিবাদ দিয়া তারপরে মনে হয় যে নালে বুধ 40-50 জন লোক খাইতে হয়েছে। পরে গাড়ির গ্যালাস দেখলাম, সামনের গ্যালাস ভাঙ্গা, পিছনের গ্যালাস ভাঙ্গা। খুব আতঙ্ক হয়ে থাকে। এখানে যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। সিগন্যাল দেওয়ার পর বলে আমরা পুলিশের লোক, এগুলো বলে 3-4 জন উঠে কয় গাড়ি চাপাও, এই থাপে শুরু হয়ে যায়। এবার চোখ ফেরায় রাজধানীর মোহাম্মদপুরে, সেখানে প্রকাশ্যেই চলছে ছিনতাই। এই এলাকার মানুষ এসব অপরাধ নিয়ে কথাও বলতে সাহস পান না। নাম পরিচয় গোপন রাখা সত্ত্বে কথা বলেন কেউ কেউ। চাপাতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, চকচক করে একদম চাপাতি নিয়ে সব বের হয়। মসজিদে একটা মনে হয়েছে কোপ দিয়া হাত ই কাটিয়ে দিয়েছে, মোবাইল নিয়ে চলে গেছে। এখানে সব সময় আপনার প্রতিনিয়ত আতঙ্কে থাকে মানুষ, চুরি ছিনতাইয়ের। কলাবাগান এলাকায় ছিনতাইয়ের চিত্র এটি। সেখানে ছিনিয়ে নেওয়া হচ্ছে মূল্যবান জিনিসপত্র। আর এই অপরাধের দৃশ্য হানিফ ফ্লাইওভারে। এ সময় ছিনতাইকারীদের হাতে প্রাণ হারান একজন। 5 আগস্ট থেকে 18 ডিসেম্বর পর্যন্ত ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে দেয়া আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত অপরাধের পরিসংখ্যানটাও বেশ ভারী। ডিএমপি বলছে ডিসেম্বরেই রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে 500রও বেশি ছিনতাইকারী, কিন্তু জামিনে এসে একই অপরাধে যুক্ত হচ্ছে তারা। যেসব লোক ছিনতাইয়ের সাথে জড়িত তারা পরবর্তীতে জেলখানা থেকে বের হয়ে সে একই ধরনের অপরাধে জড়িত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই যেসব ঘটনাগুলো পূর্বে অপর সময়ে থানায় রেকর্ড করা হতো না বা চাপিয়ে যাওয়া হতো, সেই রকম ঘটনা এখন ঘটছে না। এই কারণে সংখ্যাগুলো আপাত দৃষ্টিতে মনে হয় বেশি। আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলেও
থেমে নেই এই অপরাধীরা। আগে যে ধরনের অপরাধীরা সম্পৃক্ত হতেন, এখন কিন্তু সেই ধরন অনেকটা পরিবর্তন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড যখন শতভাগ সক্রিয় যখন থাকে না বা যখন কিছু ঘাটতি থেকে যায়, তখন অপরাধের মাত্রাগুলো বেড়ে যায়। এই শিক্ষক বলেন, অপরাধের লাগাম টানতে ব্যর্থ হলে পরিস্থিতি হবে সবার জন্যই ভয়াবহ। সমাজের মধ্যে কিন্তু নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পৌষের শীতে কাঁপছে পুরো দেশ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে 6 জেলায়। কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরের জনপদ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। 3 দিন ধরে আকাশ ঢেকে আছে কুয়াশার চাদরে, দেখা নেই সূর্যের। ভরা পৌষের শীতে নাকাল জনজীবন। তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, কুষ্টিয়া, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে। তীব্র শীতের কবলে এসব জনপদের মানুষ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়ের হিমশীতল বাতাস আর শীতের দাপটে প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। সারা বৃষ্টির মধ্যে কুয়াশা পড়তে, ভ্যালিস চলা যায় না, হাত পা কোকড়া হয়ে গেছে, কাজ কাম করা যাচ্ছে না, বাইরে থাকা যাচ্ছে না। রংপুরেও ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের দাপট। শীত থেকে বাঁচতে উষ্ণতার ওম খুঁজছেন খেটে খাওয়া মানুষ। তবুও ছুটতে হচ্ছে জীবিকার খোঁজে। করতে পারতেছি না। এই হাড়ভাঙা শীতে আসলে খুবই অবস্থা খারাপ। শৈত্যপ্রবাহের কবলে পড়ে নাকাল কুড়িগ্রামের জনজীবন। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। ঠান্ডার কারণে আমরা কোনো কাজকর্ম করতে পারি না। রাজশাহী অঞ্চলের উপর দিয়েও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ কমছে চুয়াডাঙ্গাতেও। উত্তরে হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। গত কয়েকদিন আগে কম ছিল, কালকে থেকে একটু বেশি। দিন মানে কুয়াশা ছিল, কিছু দেখাও যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাবু ঠাকুরগাঁও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, কাহিল সাধারণ মানুষ। রাত হলেই গড়ি গড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডা বাতাস, খুব কষ্ট লাগে। উত্তরে হিমেল হাওয়া ও তীব্র শীতে পাবনার জনজীবনেও নেমেছে স্থবিরতা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। যারা বৃদ্ধ, তাদের চলাচল যাতায়াতের অসুবিধা হচ্ছে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আবহাওয়া অফিস বলছে 3-4 দিনের মধ্যে কুয়াশা কমলেও শীত আরও বাড়তে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, রাজধানীর শীতের পরিস্থিতি জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার সন্ধ্যা থেকে কমতে শুরু করে রাজধানীর তাপমাত্রা। একই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু হয়ে যায় সব। শুক্রবারও দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশায় সূর্যের তাপ মাটিতে না আসায় শীত যেন জেঁকে বসেছে। রাজধানীতে এদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাসা থেকে বের হওয়ার পরই বোঝা গেল যে অত্যন্ত শীত। আজকে ঢাকা চলাচল খুবই কঠিন। আজকে অন্য দিনের তুলনায় শীত তুলনামূলকভাবে কিছুটা না, অনেকটাই বেশি। যা আজকে আমি 2-3টা পরার পরে প্রায় এখনো কাঁপতেছি শীতে। শীতের দাপটে খেটে খাওয়া সাধারণ মানুষরা পড়েছেন ভোগান্তিতে। শীতের মধ্যে যাত্রী কম, টুকটাক ভাড়া বেশি একটা নাই, মানুষ রাস্তাঘাট বাইরে না শীতের মধ্যে। শীতের জন্য কাজ কাম করতে পারি না, রাস্তায় কেউ আমাদের জিগায় না। কনকনে শীতের মধ্যে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরাও। আমাদের চাইতে যারা ছোট তাদেরও অনেক প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, তাও তো আসতে হবে কলেজে। প্রতিবারের থেকে এবার শীতের অনুভূতি খারাপ, এবার আমি বেশি শীত পড়ছে। সবচেয়ে বেশি ভুগছেন হতদরিদ্র, গৃহহীন ও ছিন্নমূলেরা। রাত্রে এরা খুব ঠান্ডা লাগে, কাপড় চোপড়ের অভাব। আমাদের ঘর বাড়ি নেই, থাকার কষ্ট। রাত্রেবেলা থাকতে পারি না, রোডে ঘাটে কাপড় চোপড় নেই, যেটা কম্বল পাইতাম গায়ে দিতাম। অন্যদিকে উষ্ণতার খোঁজে গরম পোশাক কিনতে ফুটপাতে ভিড় করছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। বেচাবিক্রি ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। শীত আরো বাড়লে আরো ভালো হবে। আবহাওয়া অফিস বলছে এমন কুয়াশা সহ শীত থাকতে পারে আরো 3 থেকে 4 দিন। ঘন কুয়াশার জন্য সূর্যের দেখা না, দিনের তাপমাত্রাটা কমে আসছে এবং দিনের তাপমাত্রা কমে আসার জন্য কিন্তু তীব্র শীতটা অনুভূত হচ্ছে। ঢাকাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি। এটাও কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকার জন্য। বর্তমান যে অবস্থা আছে এটা আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। এ মাসে আরও 3টি শৈত্যপ্রবাহের কথা জানানো হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমানে গণতন্ত্র চর্চার যে সুযোগ এসেছে তা ছাত্র জনতাই করে দিয়েছে। চিত্র ঘোষের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতার অভাবে ঐক্যের জায়গায় একমত হওয়া যায়নি, তাই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়ে গেছে। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। মির্জা ফখরুল বলেন, গত 15 বছর সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই প্রজন্মের পর প্রজন্ম আজ ভোটাধিকার বিষয়ে অজ্ঞ। কি করুন সময় গেছে, চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের এই ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি। তিনটে টার্ম 15 বছর গেছে। 1973 সালে প্রভাষক হিসেবে মির্জা ফখরুল ইসলাম দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের যোগদান করেন, পরে ইতিহাস বিভাগ চালু করেন। অর্থনীতি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই জনগণের আমানতের মর্যাদা রক্ষা করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাবানরা সেবকের কথা বলে মালিক হয়ে বসেছিলেন। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে 15 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা ক্ষমতায় থাকতে গুম খুন করেছে। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে, আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি। দলটি জানিয়েছে, আগামী 10 জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবে তারা। বাজার সিন্ডিকেট রোধে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলারও তাগিদ দিয়েছে সিপিবি। মুফির রহমানের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ 24 আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সমাবেশ। অংশ নেন দলের নেতাকর্মীরা। সিপিবি নেতারা বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করলে সমস্যা সমাধান হবে। আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেন, সমস্যার সমাধান সেখানেই হবে। সমাবেশ থেকে দাবি উঠে আসে নির্বাচনের রোডম্যাপ সহ সুনির্দিষ্ট তারিখ ঘোষণার। আগামী 10 জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করব, ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব। প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্বর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণা করে দেশ জাতিকে সংকট মুক্ত করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান বক্তারা। পরে বের হয় র্যালি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 43 ধরনের পণ্য ও সেবায় কর বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে না, এমন বক্তব্যে শুধুই আশ্বাস বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, কর না বাড়িয়েও অন্য উপায়ে রাজস্ব আয় বাড়ানো সম্ভব। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে।
বাজেটের আগেই ৪৩টি পণ্যের উপর ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এমন সিদ্ধান্তের পর অর্থ উপদেষ্টা বলেছেন, এতে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। তবে অর্থ উপদেষ্টার বক্তব্যের সাথে একমত নন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এতে রাজস্ব আয়ও খুব একটা বৃদ্ধি পাবে না। এই ধরনের আসলে বিবৃতি দেওয়াটা উচিত নয়, তার কারণ আমরা সবাই বুঝতে পারছি যে কর বাড়লেই জিনিসপত্রের দাম বাড়ে। অতীতে সবসময় দেখা গেছে যে কর যতটুকু বাড়ে অন্তত ততটুকু তো বাড়েই, তার চাইতে বেশিও বাড়তে পারে জিনিসপত্রের দাম। উপদেষ্টা যেটা বলেছেন যে দ্রব্যের দাম বাড়বে না, আমি জানি না কোন থিওরি এটা কাজ করে, কিন্তু নর্মালি অর্থনীতির থিওরি বলে যে কর বাড়ালে সেটা সরাসরি গিয়ে দ্রব্যের মূল্যের উপরে পড়ে। সেক্ষেত্রে বাংলাদেশের বিষয়টা তো আরো সেনসিটিভ। সরাসরি পণ্য বা সেবায় কর না বাড়িয়ে ব্যক্তি আয় ও বিনিয়োগের দিকে দৃষ্টি দেওয়ার তাগিদ তাদের। আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিশেষ করে যে আমদানির থেকেও কিন্তু এখানে রাজস্বটা কমে গেছে এবং একই সঙ্গে ভেতরের যে মূসক সেটাও কমে গেছে এবং পাশাপাশি ব্যক্তি পর্যায়ে যে আয়কর সেটাও কিন্তু বা কর্পোরেট ইনকাম ট্যাক্স সেটাও কমে গেছে। তো এখন আমাদের মূল আসলে মনোযোগ দেওয়া উচিত হলো বিনিয়োগ বৃদ্ধির দিকে। বিনিয়োগ না বাড়লে কিন্তু রাজস্ব বাড়বে না। ছোট ব্যবসায়ী আছে যারা এখনও ভেটের আওতায় আসেনি, অনেকে আছে। আজকাল ঢাকা শহরে যারা ছোট ছোট বিজনেস করে একটা চটপটিওয়ালার কিন্তু ইনকাম মাসে 30,000-এর বেশি হচ্ছে। সুতরাং এগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে ভ্যাটের আওতায় নিয়ে আসা, বিশেষ করে ট্রেড ভ্যাট যেটাকে বলি সেইটা, প্লাস আমি বলবো যে এনফোর্সমেন্ট যারা আসলে ট্যাক্স দিচ্ছে না, অব্যাহতি নিচ্ছে, ফাঁকি দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করে, আর একটা হচ্ছে যে এনবিআর যাদের এটা দায়িত্ব আছে তাদের সক্ষমতা বৃদ্ধি করা। রাজস্ব বাড়াতে সরকারের সক্ষমতা বাড়ানোর কথাও বলছেন অর্থনীতিবিদরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দিল্লিতে আশ্রিত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না ভারত। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর প্রতিবেদন উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, শুধুমাত্র নোট ভার্বাল যথেষ্ট মনে করছে না ভারত, তবে ভারতের মাটিতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বিবৃতি, বক্তব্য দুদেশের সম্পর্কে তিক্ততা বাড়াচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা হয়। পলাতক ঘোষণা করে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে 23 ডিসেম্বর নোট ভার্বাল বা কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ। এ নিয়ে এখনো কোনো জবাব দেয়নি ভারত। তবে দেশটির 2 গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর প্রতিবেদনে অনেকটা স্পষ্ট ভারতের মনোভাব ও গড়িমসির চেষ্টা। এতে বলা হয়, স্পর্শকাতর ইস্যুতে নোট ভার্বাল যথেষ্ট নয়, কূটনৈতিক বিনিময়ের সর্বনিম্ন স্তর এটি। ভারতের অভিযোগ, সব আনুষ্ঠানিকতা শেষ না করেই হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে দিল্লির। তারা বলছে, নির্বাচন ইস্যুকে টার্গেট করে ফায়দা নিতে হাসিনাকে ফেরত যাচ্ছে ছাত্র জনতার সরকার। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহী দিল্লি। ভারতের সঙ্গে হাসিনা ও তার পরিবারের দীর্ঘ সময়ের সম্পর্কের কথা তুলে ধরা হয়। এ অবস্থায় হাসিনাকে ফেরত পাওয়ার আশা বৃথা বলে উল্লেখ করা হয়। তবে দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার বিবৃতি, বক্তব্য দুদেশের সম্পর্কের তিক্ততা ও ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে, যা দিল্লির বিবেচনা করা উচিত বলে জানায় দ্য হিন্দু। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অপেশাদারদের ভুল নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, ক্যাডার বৈষম্য দূর করার দাবি। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। অদক্ষ এবং অপেশাদার ব্যক্তির ভুল নীতিতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই বৈষম্য দূর করে ক্যাডার সার্ভিসকে জনবান্ধব করতে জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা বলছেন, যোগ্য পেশাজীবীদের অন্তর্ভুক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আলোচনা সভা। অংশ নেন সারা দেশে চাকরিরত ২৬ ক্যাডার সার্ভিসের ৮,০০০ কর্মকর্তা। শুরুতেই ক্যাডার সার্ভিসে বৈষম্যের চিত্র তুলে ধরে ধারণাপত্র উপস্থাপন করেন ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক। আমরা বলেছি পদোন্নতির কর্তৃপক্ষ চেঞ্জ করতে হবে। এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন। বিভিন্ন মন্ত্রণালয়ে নানা কূটকৌশল তুলে ধরে সব ক্যাডারে সমান সুযোগ দেওয়ার দাবি জানান বিসিএস এর কর্মকর্তারা। বিশেষ ক্যাডারে কবর থেকে তুলে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে আদালতের রায়কে উপেক্ষা করা হচ্ছে। এইভাবে সিভিল সার্ভিসকে জনবান্ধব করা যাবে না। 15 বছর কথা বলতে পারতাম না, কেন পারতাম না? তারা সরকারকে একটু একটু করে বুঝাইছে যে কথা বললেই বিপদ। সিভিল সার্ভিসে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং জনগণ তার কাঙ্ক্ষিত সুফল তো পাচ্ছেই না, বরং সেবামূলক প্রতিষ্ঠানগুলো থেকে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। বঞ্চনা যদি জানতে চান, বঞ্চনা যদি দেখতে চান, প্লিজ আমি দাওয়াত দিলাম, সবাই একবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আসবেন। প্রশাসনিক কর্তৃত্ববাদ ব্যবস্থার বিলুপ্তি দাবি করে জনগণের সেবা নিশ্চিতে বর্তমান সরকারের সহায়তা চান তারা। শিক্ষার লোক যদি শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, আর যদি স্বাস্থ্যের লোক যদি স্বাস্থ্য ক্যাডারকে নিয়ন্ত্রণ করে, তাহলে দেখবেন জনবান্ধব প্রশাসন এমনিই হবে। যারা বৈষম্য তৈরি করলো তাদেরকে দিয়ে আবার বৈষম্য নিরসন করার দায়িত্বটা একটু কেমন হয়ে গেল না? বর্তমান সরকার বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য দায়িত্ব নিয়েছে, আপ্রাণ চেষ্টা করছে। আমরা তাদের সাথে সহযোদ্ধা। তুলে ধরা হয় 5 দফা প্রস্তাবনা। আগামী 1 মাস ভবিষ্যৎ সিভিল সার্ভিস রূপরেখা বিষয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভার আয়োজন করা হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। দাবি আদায়ে মাঠে থাকার প্রত্যয় জানান তারা। আমরা চাকরি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জবাবদিহি ও সেবামূলক জনপ্রশাসন সৃষ্টি করে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তা না করে পদ পদবি নিয়ে সুপারিশ করে সৃষ্টি হয়েছে সংকট। এসব কথাই বললেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। মানিক সিকদার রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন সহ গঠন করা হয়েছে 15টি কমিশন। সংস্কার কমিশনগুলোতে কাজের অগ্রগতি থাকলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সম্ভাব্য সুপারিশ করতে যাচ্ছে তা নিয়েও তীব্র আপত্তি তোলা হয়েছে। আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ দিতে চাই। একইভাবে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% ও অন্য ক্যাডারের জন্য 50% করার বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। এ পরিস্থিতিতে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনগণ হয়রানিমুক্ত সেবা কিভাবে পাবেন সে বিষয়ে সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনের কাজ হচ্ছে আপনার জবাবদিহিতামূলক এবং সেবামূলক একটা জনপ্রশাসন সৃষ্টি করে। কিভাবে জনপ্রশাসনটা তাদের সার্ভিস ডেলিভারি ভালোভাবে দিতে পারে, জনগণ হয়রানিমুক্তভাবে তাদের সেবা পাইতে পারে, আপনার দুর্নীতিমুক্ত করা যায় কিভাবে, এইটা জনসংস্কার কমিশনের মূল কাজ। কিন্তু তারা এই কাজ রাখে আপনার যেটা নাকি আপনার এই ক্যাডার বিরোধ, এটা কিন্তু আজকের না, বহু পুরানো বিরোধ এবং এটা সহজে মিটানোরও না। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ নিয়েও জটিলতা বাড়বে বলে মনে করছেন সাবেক জনপ্রশাসন কর্মকর্তারা। প্রত্যেকেরই ব্যক্তিগত যে রেকর্ড, যেটা সারা জীবনের চাকরি, সেগুলোর ভিত্তিতে একজন অফিসারকে মূল্যায়ন করা, এটাই বোধহয় ঠিক। এই পরীক্ষাটা করতে গেলে পরে আরেকটা দিক উন্মোচিত হবে, আরও অনেক ঝামেলা হবে। তখন শোনা যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর আপনার
এই লিখিত পরীক্ষা এইভাবে নিয়ে তাদের মেধা যাচাই করতে পারবেন, কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা, দক্ষতা এটা তো হবে না। প্রশাসন চালাতে শুধু মেধা নয়, অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন। তাই এ বিষয়ে আরও সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ, সেগুলো শুধুমাত্র প্রশাসনের যারা কর্মকর্তা সারা জীবন ওই লাইনে যারা চাকরি করে তাদেরই আছে, অন্যদের নাই। অতএব আগে যেটা ছিল, যেহেতু তাদের স্কোপ একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া অন্য সার্ভিসে, সেটার জন্যে কী ছিল 25%, শতকরা 25%, ওটাই ঠিক ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানালেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলন সম্মেলনে তিনি বলেন, বহু রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা কেউই দেশের জন্য কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আর এজন্য নির্বাচন ব্যবস্থা সহ প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন বলে জানান ইসলামী আন্দোলনের এই আমির। বলেন, নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক। এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। এবং এর মাধ্যমে কি হলো, বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন। বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হলো টোল আদায়। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। উড়ালে এই সড়কটির নামকরণ করা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে। দর্শক, চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গত বছরের আগস্ট থেকে চট্টগ্রামের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হলেও টোল আদায় শুরু হয় শুক্রবার থেকে। কার্যক্রম উদ্বোধন করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান সহ বিভিন্ন কর্মকর্তারা। প্রাথমিক পর্যায়ে সিডিএ টোল আদায় করলেও পরবর্তীতে এর জন্য অপারেটর নিয়োগ করা হবে। টোল কার্যক্রমটা আলটিমেটলি এটা অপারেটররাই করবে। পরবর্তীতে আমরা এস্টিমেট সহ টেন্ডারে যাচ্ছি, হয়তো এটা 4-5 মাস লাগবে। আপাতত আমাদের কনসালটেন্টে যে লোকগুলো আছে তাদেরকে দিয়ে আমরা টোল কার্যক্রমটা চালাবো। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ইনস্টিটিউশনাল ডিফারেন্সগুলো আমরা ভুলে গিয়েছি। আমরা একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করতে চাচ্ছি। আমাদের কাছে বাংলাদেশ এবং চট্টগ্রাম এগুলি আমাদের কাছে বড়, আমাদের প্রতিষ্ঠান নয়। গণ অভ্যুত্থানে নিহত শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার সারা দেশে বিভিন্ন স্মৃতিচিহ্ন তৈরি করছে বলে জানান গণপূর্ত উপদেষ্টা। সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রেলার ছাড়া 10 ধরনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 2023 সালের নভেম্বরে উদ্বোধনের সময় এটির নামকরণ করা হয়েছিল চট্টগ্রামের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শুরু হয়েছে উদীচীর ঢাকা মহানগর শাখার 2 দিনের চতুর্দশ সম্মেলন। রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে নাচে গানে মেতে ওঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এই সম্মেলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ নাফিসের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে ওঠা বাংলাদেশের বৃহৎ সাংস্কৃতিক সংগঠন উদীচী। 1968 সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন সংগঠনটি গঠন করেন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় শোচন, বঞ্চনা, নিপীড়ন, লুটপাট, সাম্প্রদায়িক ও জাতিগত বিভেদ, অর্থনীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতেই এই সম্মেলন। 90-এর গণ অভ্যুত্থান
বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে উদীচী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় এই লড়াই সংগ্রাম জারি রেখেছে। তারই একটি অংশ হচ্ছে আমাদের আজকের এই সম্মেলন। আমরা যেই সমতার মন্ত্রে কোনো বাধাই আমরা মানব না। আমরা যে সাম্যবাদী সমাজ চাই, যেই সমাজে আমরা হাসি গানে মুখরিত প্রত্যেকটি মানুষ। নাচে গানে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান শিল্পীরা। অনুষ্ঠানের উদ্বোধন করে শহীদ নাফিসের মরদেহ বহনকারী রিকশা চালক নূর মোহাম্মদ 5 আগস্টের দেশপ্রেমের বর্ণনা করেন। আমি ওর মাথার ভিতরে যে দেশের পতাকা দেখছি, আমার কলজাটা কামড় দিয়ে উঠছে। আমার দেশের পতাকা আমি কিভাবে ছোট হইতে দেই। এ উপলক্ষে জাতীয় নাট্যশালা থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দর্শক, এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী শিউলি স্বপ্নম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শিউলি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শিউলি, আজ তো সাপ্তাহিক ছুটির দিন, তো ছুটির দিনে আপনি বাণিজ্য মেলার অবস্থা কি দেখছেন, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনি জানেন আজকে বাণিজ্য মেলার তৃতীয় দিন চলছে এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকে আসলে মেলায় গত 2 দিনের চেয়ে দর্শনার্থীর সংখ্যা আমরা বেশি দেখতে পেয়েছি। গত 2 দিন যেরকম দর্শক খরা ছিল, আজ তার অনেকটাই ঘুচে গেছে এবং আমরা বিভিন্ন স্টলগুলোতে দেখেছি যে বিক্রেতারা আসলে তাদের পণ্য সামগ্রী সাজিয়ে রেখেছেন দর্শনার্থীদের এবং ক্রেতাদের টানার জন্য তারা বিভিন্ন রকম অফার দিয়েছেন। কিন্তু তারা আমাদেরকে যেটা বলেছেন, আসলে সারা দেশে যে শৈত্য প্রবাহ অর্থাৎ বৈরী যে আবহাওয়া চলছে এবং তার ফলে ঢাকায়ও তার প্রভাব এবং এই মেলায়ও তার প্রভাব পড়েছে এবং এই কারণে দর্শনার্থী এবং ক্রেতারা মূলত মেলায় কম আসছেন এবং সেক্ষেত্রে বেচাকেনা কিছুটা কম বলে তারা মনে করছেন। তবে যেটা উল্লেখযোগ্য বিষয় যে বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে কিছু যে বিষয়টা আমাদের কাছে লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে বিক্রেতারা বলছেন তারা মেলায় বিভিন্ন ছাড় দিচ্ছেন এবং কম দামে বিক্রি করছেন। তবে ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করছেন যে তারা আসলে মেলায় অন্যান্য বছরের মতো যে বিভিন্ন পণ্যে ডিসকাউন্ট থাকে এবং বিভিন্ন রকম মনোহারী আকর্ষণীয় জিনিসপত্র আসে, এবার সেসবের কিছুই তেমন নেই এবং বিভিন্ন স্টল আসলে এখনও পর্যন্ত মেলা উপলক্ষে রেডি হয়নি এবং সেগুলো এখনও পুরোদমে খুলেনি। তো জিনিসপত্রের দামও কিছুটা বেশি, এইরকম মিশ্র প্রতিক্রিয়া ছিল। এবং সব মিলে আপনাকে আরেকটা যে কথাটা জানাতে চাই, আসলে মেলার ভেতরে যেরকম মানুষের ভিড় আমরা দেখছি যে মেলার বাইরে তার চাইতে দর্শনার্থীদের সংখ্যা কিছু কম নয়। তারা আসলে এই মেলার সম্পূর্ণ মেলাকে ঘিরে তারা একটা উৎসব স্থলে পরিণত করেছে এবং মেলায় পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে তারা আসলে মেলায় ঘুরতে এসেছেন অনেকেই। সার্বিক বলতে পারি যে আসলে এই মেলাটা এখন এই মুহূর্তে উৎসব মুখর একটা স্থলে পরিণত হয়েছে। রোমানা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বাণিজ্য মেলার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিউলি স্বপ্নম। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বড় ব্যবধানে জয় তুলে নিল চিটাগাং। চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি করলেন উসমান খান। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখি মেলা। তবে অন্য বছরের তুলনায় এবছর অতিথি পাখির আগমন কম হয়েছে বলে জানান দর্শনার্থীরা। পাখি বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী পাখি প্রেমীদের উৎপাতের পাশাপাশি শব্দ দূষণের কারণেও নষ্ট হচ্ছে পাখিদের অভয়ারণ্য। দর্শক, সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অতিথি পাখির আগমনে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেক। তবে অন্য বছরের তুলনায় এবার পাখিদের এই কলকাকলি অনেকটাই কম, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। মেলার কারণে প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে এই আবেদনটি পৌঁছাক যে আমরা পাখি সংরক্ষণ করব, জীববৈচিত্র্যের প্রতি সহনশীল হব। পাখিকে কিভাবে সংরক্ষণ করা যায়, পাখির যে বাসস্থান সেগুলো যাতে নষ্ট না হয়, সচেতনতা বোধ সেটা যেন জাগ্রত হয় সবার মধ্যে। এই জন্য আমরা এই অ্যাওয়ারনেসটা
যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা চালাচ্ছি। 2001 সাল থেকে মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। ছোট বড় মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকের সংখ্যা 26টি। অন্যান্য বছরগুলোতে প্রায় সবকটি লেকে পাখির দেখা মিললেও এবছর মাত্র একটি লেকে পাখির আগমন ঘটেছে। শিক্ষার্থীরা জানান, শীতের দেশ থেকে অতিথি পাখি আসলেও আতশবাজি, জোরে হর্ন বাজানো সহ নানা কারণে ভয় পেয়ে অন্যত্র চলে যাচ্ছে পাখিরা। পাখিদের না আসার কারণ হচ্ছে গাছপালা কাটা। আগে জাহাঙ্গীরনগর অনেক গাছ ছিল, এখন এতটা নেই। তারা আমাদের কারণে ডিস্টার্ব ফিল না করে, তারা তাদের বসবাসের জন্য যে বাসস্থানটা দরকার সেটা যেন তারা পায়। পাখিদের জন্য কোলাহলমুক্ত অভয়ারণ্যের উপর জোর দেন পাখি মেলার আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক। যে লেকগুলোতে পাখি বসে, এই লেকগুলোর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। লেক যেমন সঠিক সময়ে পরিষ্কার করাটাও জরুরি, একই সাথে লেকের পাড়ে যে কোলাহল, এটাও কোলাহল মুক্ত করতে হবে। আমরা অতীতেও দেখেছি এর মধ্যে পাখি এসেছে। আমরা আশা করছি আমরা সফলভাবে উদ্যোগগুলো নিতে পারলে পাখি এবার ফিরে আসবে। পাখি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান উপাচার্য। আমরা নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এবং যারা আসবেন তারা সকলেই যেন আচরণে স্ববিরোধ মুক্ত হন। এদিকে মেলাকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ শেষ করব গরুর গাড়ির প্রতিযোগিতার খবর দিয়ে। অনেকটাই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। নেই ব্যবহারও। হারানো এই ঐতিহ্য ফিরিয়ে আনতে ঝিনাইদহে হয়ে গেল গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। আনন্দের জোয়ারে ভাসল হাজার হাজার দর্শক। ঝিনাইদহ, যশোর, মাগুরা ও নড়াইল থেকে 20টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন হাজারো দর্শক। পুরো এলাকা পরিণত হয় মিলন মেলায়। প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলা। এখানে বহু লোকের আগমন, হাজার হাজার লোকারণ্য। সকালতে লোক আসতেই সবার তো সেজে গুজে আসা হয় না, তাই অনুষ্ঠান উপলক্ষে সবাই সবার বাড়িতে বেড়াতে আসে। এই খেলাটা হচ্ছে আমরা অনেক উপভোগ করি। প্রতিযোগিতা তারা আনন্দ উপভোগ করে। আমি এই প্রথম আসছি এখানে খেলা দেখতে। খেলাটা দেখে অনেক ভালো লাগছে। প্রত্যেকবারই আমরা পরিবার সহকারে আসি এই জায়গা। এটা একটা ঐতিহাসিক খেলা হয়ে আসছে। ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এক সময় খেলা প্রিয় থেকে মানুষ বিতাড়িত হয়ে গেছিল। মানুষকে আমরা খেলা প্রিয় করার জন্য, আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা মূলত করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হন মহেশপুরের কোরবান আলী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপরাধে জড়াচ্ছে নতুন নতুন গ্রুপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ, কুয়াশা কমলেও শীত বাড়বে বলছে আবহাওয়া অফিস। ঐক্যের যুদ্ধে এখনো ব্যর্থ বললেন ফখরুল। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ চায় সিপিবি। নতুন করে করার উপর বাজারে প্রভাব পড়বেই, অর্থ উপদেষ্টার বক্তব্য শুধুই সান্ত্বনার বলছেন অর্থনীতিবিদরা। এবং হাসিনাকে ফিরিয়ে দিতে গড়িমেশি করছে দিল্লি, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।